খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাপের শাস্তি পেয়েছি, 2 বছর পর প্রথম সাংবাদিক বৈঠকে স্বীকারোক্তি অনুব্রতর। পুজো মিটলেই কর্মসূচি, তৃণমূলের বৈঠকে রণকৌশল নির্ধারণ। সুগার ইউরিক অ্যাসিড টেস্ট থেকেও কোটি কোটি টাকা রোজগার, সন্দীপের আমলে কি হয়েছে আরজি করে। পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি ক্ষমতাবান অনুব্রত মণ্ডল, সওয়াল আইনজীবীর। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছে বিস্তারিত খবরে। জামিন পেয়ে বীরভূমে ফিরে প্রথম সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি ফের সক্রিয় রাজনীতিতে আসছেন সে কথা বুঝিয়ে দিতে বললেন, পার্টি অফিসে এমনি আসছি নাকি, সবাই যেন একসঙ্গে চলে। নাম না করে কাজল শেখের উদ্দেশ্যে অনুব্রত বলেন, কেউ খুঁচিয়ে দিল আর বাইট দিয়ে দিলাম, এটা যেন না হয়। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় 20 সেপ্টেম্বর দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। 24 সেপ্টেম্বর 2 বছর 1 মাস 13 দিন পর বোলপুরে নিজের বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ফেরেন তিনি। বুধবার প্রথম দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত। বৃহস্পতিবার ফের দলীয় কার্যালয়ে আসেন তিনি। দলের নেতা কর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি খুবই ভালো আছি, আপনাদের সহযোগিতা করতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জেলার বিধায়ক, নেতা, সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে আর মানুষের পাশে থাকবো। কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। সক্রিয় রাজনীতি করার প্রসঙ্গে তার বক্তব্য, কেন আগের বারের মতো রাজনীতি করব না, তাহলে কেন পার্টি অফিসে আসছি, কি জন্য বলছি মানুষকে নিয়ে চলতে হবে। আমার মেয়েকে 16 মাস জেল খাটানো হয়েছে, সে তো নেতা নয়, সাধারণ বাড়ির মেয়ে। যাক, ঈশ্বরের কাছে আমি এমন কিছু অন্যায় করেছিলাম যে পাপের শাস্তি পেয়েছি, তাই সবাই একসঙ্গে চলবো, কেউ ভেদাভেদ করবে না, মুখ্যমন্ত্রীর নির্দেশ। প্রসঙ্গত, বোলপুর দলীয় কার্যালয় থেকে কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে দিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেছিলেন, ঠিক হয়নি। এছাড়া অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানের নাম না করে কাজল শেখ বলেছেন, চুরি পরে বসে নেই, পাঙ্গা যেন না নেয়। যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখকে নাম না করে প্রথম দিনের সাংবাদিক বৈঠকে সতর্ক করলেন অনুব্রত মণ্ডল। দলের সাংগঠনিক অবস্থান এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে 1 ঘন্টার বেশি আলোচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনা থেকে উত্তরণের প্রেক্ষিতে দলের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য তৃণমূলের হাতে 1.5 বছর সময় রয়েছে। সেই সঙ্গে সামনে আসছে দুর্গাপুজো ও অন্যান্য উৎসব। দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই উৎসবগুলিকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবেন। জানানো হয়েছে 2025 সাল তৃণমূলের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 1 জানুয়ারি থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই সংগঠনকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি আলোচনা হয়েছে তা নিয়ে দলের অন্দরেও কৌতূহলের সৃষ্টি হয়েছে। সংগঠনের রদবদল এবং বুথ স্তর থেকে সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়টি উভয় নেতার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রমে আরো তৎপরতা আশা করছেন দলের কিছু নেতাকর্মীরা, যা সংগঠন বিস্তারের লক্ষ্যে নতুন কর্মসূচি গ্রহণের দিকে এগোতে পারে। বর্তমানে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে জনপ্রতিনিধি, নেতা ও কর্মীদের আচরণ ও কর্তব্য নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই রণকৌশল নির্ধারণের মাধ্যমে তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। সন্দীপ ঘোষের আমলে যেন কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, রোগীদের বিভিন্ন রকমের টেস্ট থেকেও কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে অভিযোগ জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে আগেই। অভিযোগ সামনে এনেছেন খোদ বিভাগীয় প্রধান। অভিযোগ, সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়ামের জন্য করা রক্ত পরীক্ষা থেকেও কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে। দুর্নীতি রোধে গত 8 এপ্রিল স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের ও প্রধান জয়ন্ত দে। চিঠির নিশানায় ছিলেন এক অ্যাসোসিয়েট প্রফেসর, প্রাক্তন অ্যাডিশনাল মেডিকেল সুপার। দুর্নীতির প্রতিবাদ করে সন্দীপ ঘোষের রোষের মুখে পড়তে হয়েছিল বলেও অভিযোগ বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধানের। তার দাবি, স্বাস্থ্য সচিবকে কেন চিঠি লিখলেন তিনি তা জানতে চেয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঘনিষ্ঠ মহলে তেমনই দাবি করেন বিভাগীয় প্রধান জয়ন্ত দে। অভিযোগ, 2022 সালের ডিসেম্বরে 22 লক্ষ টাকার বায়োকেমিক্যাল রিয়েজেন্ট নষ্ট হয়েছিল আরজি করে। রিয়েজেন্ট মজুদ থাকা সত্ত্বেও বাড়তি রিয়েজেন্টের বরাতের সরকারি অর্থের অপচয় হয় বলে অভিযোগ ওঠে। তথ্য বলছে 2018-19 সালে
তিয়াত্তর লক্ষ টাকার বায়োকেমিক্যাল রিয়েজেন্ট কেনা হয় আরজি করে। রিয়েজেন্ট ব্যবহারের যন্ত্র সারাই হতে গেলে অন্য সংস্থাকে রিয়েজেন্টের বরাত দিয়ে দেওয়া হয়। 6 মাস পর পুরনো সংস্থার যন্ত্র ফিরলেও নতুন সংস্থা থেকে রিয়েজেন্ট কেনা হতে থাকে। তারই জেরে নষ্ট হয় 22 লক্ষ টাকার রিয়েজেন্ট। 2024 সালের জানুয়ারিতে আরো 8 লক্ষ টাকার রিয়েজেন্ট নষ্ট হয় আরজি করে। এখনো বায়োকেমিস্ট্রি বিভাগেই পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ সেই লক্ষ লক্ষ টাকার রিয়েজেন্ট। প্রতি বছর 2,87,44,000 টাকার অতিরিক্ত রিয়েজেন্ট কিনছে আরজি কর। স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে সে কথাও জানিয়েছেন বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধান জয়ন্ত দে। তৎকালীন ল্যাব ইনচার্জ অভিজিৎ সাহার দাবি, বিভাগের সঙ্গে রিয়েজেন্টের কেনার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কত টেস্ট হচ্ছে তা হিসেব করে 3 মাসের আনুমানিক হিসেব অনুযায়ী অর্ডার দেওয়া হয়। কতটা লাগবে সেটা স্টোর ঠিক করে। অভিজিৎ সাহার দাবি, যিনি অভিযোগ করছেন সেই জয়ন্ত দে আসার পর নির্দিষ্ট কোম্পানির জিনিস ব্যবহার করতে দেননি। সেই কারণেই পড়ে নষ্ট হয়েছে অনেক রিয়েজেন্ট। তবে এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে স্পষ্ট হচ্ছে সন্দীপ ঘোষের আমলে কোথাও না কোথাও গরমিল ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মামলায় এবার কলকাতা হাইকোর্টে উঠে এলো অনুব্রত মণ্ডলের জামিনের প্রসঙ্গ। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের জামিনের আবেদন শুনানি ছিল। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বেশি ক্ষমতাবান। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টে বলেন, 2 বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কখনো সিবিআই হেফাজতে, কখনো ইডি হেফাজতে। ফলে এখন তার কার্যত কোনো প্রভাব নেই। এই মুহূর্তে তিনি জেল থেকে বেরোলে তার একজন সমর্থকও খুঁজে পাওয়া সম্ভব নয়। ফলে সিবিআই এর তরফে তাকে প্রভাবশালী তকমা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছিল সেটা একদম ঠিক নয়। তখন বিচারপতি অপূর্ব সিনহা রায় বলেন, অনুব্রত মণ্ডলকে আবার শপথে বহাল করা হয়েছে, অর্থাৎ পুরনো যে মর্যাদা ছিল সেটা তিনি ফেরত পেয়েছেন। ফলে আজ তিনি জামিন পেলে আবার সমহিমায় ফিরে আসতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। তখনই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, না, অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় থেকে বেশি ক্ষমতাবান। পাশাপাশি এই মামলায় সিবিআই এর ভূমিকা নিয়েও বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ সিবিআই এর বক্তব্য লিখিত আকারে গতকাল জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা পেশ করার জন্য সিবিআই এর তরফ থেকে বাড়তি সময় চাওয়া হয়। তখনই বিচারপতিরা বলেন, সিবিআই আদালতের সঙ্গে সহযোগিতা করছে না। ফলে এই মামলা অকারণে বিলম্বিত হচ্ছে বলে বিচারপতিরা মনে করেছেন। 1 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সিবিআই কে লিখিত আকারে তাদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে হাইকোর্টে যখন তার দাপটের প্রসঙ্গ উঠছে, তখন তিহার থেকে বেরিয়ে ধীরে ধীরে বীরভূম জেলা তৃণমূলের রাজ নিজের হাতে নিতে উদ্যোগী হচ্ছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত। দীর্ঘ 18 মাস তিহারে জেলবন্দি থাকার পর এবার বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন তৃণমূলের দৌর্দন্ত প্রতাপ নেতা। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল বীরভূমে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আর 2022 সালের 22শে জুলাই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর শিক্ষামন্ত্রী ও তৃণমূল মহাসচিবের পদ কেড়ে নেওয়ার পাশাপাশি দল থেকে সাসপেন্ড করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু বীরভূমের জেলা সভাপতির পদেই বহাল রাখা হয় অনুব্রত মণ্ডলকে। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।